আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার। হ্যাঁ, কি এখন তো অনেক অল্প, কি ওয়েট করবো আর একটু নাকি? সবাই তো আসলে এই মাত্র কতজন, 21 জন। রেকর্ড রেকর্ড কে করবা? ইয়ে তো দেখছি না, স্বাগত তো দেখছি না ওকে। তোমাদের মধ্যে কি রেকর্ড করতে চাও কেউ? স্যার আমি করতে পারি। ঠিক আছে। ঠিক আছে, দেখো Recording in পারমিশন আছে। progress. ক্লাস শুরু করি। গত ক্লাসে আমি বলেছিলাম যেগুলো মেনলি যে রেইনফোর্সমেন্ট গুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হয়েছিল। আজকে আমি ম্যাট্রিক্স যেগুলো ইউজ হয় জেনারেলি কম্পোজিটে সেগুলোর কথা একটু বলবো। ম্যাট্রিক্স আমি বলেছিলাম যে মেইনলি তিন ধরনের মধ্যে এক ধরনের হবে, পলিমার হতে পারে। মেইনলি জেনারেলি পলিমার হয়, সিরামিক হবে, ম্যাট্রিক বা হচ্ছে তোমার এই মেটাল হয়। কখনো কখনো এখন ইদানিং দেখা যাচ্ছে যে মানে কার্বন ম্যাট্রিক্স কম্পোজিটও আসতেছে। এখানে দেখো যে সেগুলো কথা একটু বলা হয়েছে যে পলিমার কম্পোজিট, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট, সিরামিক কম্পোজিট। পলিমারের মধ্যে আবার তোমরা তো জানো যে পলিমার মেইনলি আসলে দুই ভাগ, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, কিন্তু কিছু কিছু ইলাস্টোমারও পলিমারও আছে। এই তিন ধরনের পলিমারই ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার হয় হচ্ছে। সবগুলোই নাম উদাহরণ দেখানো হয়েছে, থার্মোসেটে কয়েকটি উদাহরণ দেখানো হয়েছে, থার্মোপ্লাস্টিকে বলা হয়েছে, ইলাস্টোমারেরও বলা হয়েছে আর কি। যে এনবিআর, এসবিআর এগুলা হচ্ছে, এগুলা তোমরা তো রাবার তো চিনো। স্যার আমাদের পড়ানো হয়েছে নাইট্রাইল বিউটাডাইন রাবার, স্টাইরিন বিউটাডাইন রাবার, এগুলো। কোন কোন কোর্সে বলে আমি 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 কি বলেছিলাম? আমি বলিনি, আমি কি বলেছি? স্যার আমাদের কেমিস্ট্রির বইতে এগুলো ছিল, কেমিস্ট্রির বই আমাদের এই ক্লাস আগে পড়ে আসতে বলতেন না? হ্যাঁ, তো সেখান সেখানে থেকে পড়েছি। এগুলা এগুলো সবগুলোই রাবার আর কি, যেহেতু রাস্টের আর এগুলো রাবারের সাথে অন্য একটা মানে কোপলিমার বলা যায় আর কি। নিউপ্রিন্টটা কি? নিউপ্রিন্ট কি তোমাদের কোনো আইডিয়া আছে? নিউপ্রিন্ট কি? এ- এটা এটা প্রবাবলি ক্লোরোপ্রিন জাতীয় জাতীয় কিছু, পলিক্লোরোপ্রিন। হ্যাঁ, পলিপ্রোপিন, কিন্তু এটা আসলে ওই ধরনের রাবারই বলা যায় আর কি। সিলিকন কি মনে আছে? পলিডাইমিথাইল সিলক্সেন, হ্যাঁ, পিডিএমএস। তাহলে তাহলে এটার ব্যাকবোনে কি আছে? কার্বন ছাড়া কি আছে আর? সিলিকন। হ্যাঁ, এটা হচ্ছে সিলিকন। তো এই ইলাস্টোমারের মধ্যে এগুলা বেশি ব্যবহার হয়, আরো অনেক ইলাস্টোমার আছে। তো এখন আমি একটু একটু করে বলি আর কি। দেখো এখানে আবার সে একই জিনিস এখন পলিমার ম্যাট্রিক্সের কথা বলছে। পলিমার তো মেনলি তিন ধরনের, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, ইলাস্টোমার। থার্মোসেট গুলা এখানে থার্মোপ্লাস্টিক আবার দুই ভাগ ভাগ করতে বলতেছে, ক্রিস্টালাইন, নন ক্রিস্টালাইন। আসলে কি পুরোপুরি ক্রিস্টালাইন তো নাই, কিছু নন ক্রিস্টাল এমন ফেজ থাকবেই। আর নন ক্রিস্টালাইন বলছে যেগুলোর মধ্যে অ্যামরফাস ফেজ কম। তো থার্মোসেটটাই কোনো ভাগ দেখানো হয়নি। থার্মোসেটটা তাহলে কি, অ্যামরফাস না ক্রিস্টালাইন? বলো দেখি। থার্মোসেটের তো স্যার শর্ট রেঞ্জ অর্ডার আছে, কিন্তু হ্যাঁ আছে, থার্মোসেটের মধ্যে কিন্তু লং লং রেঞ্জ লং অর্ডার রেঞ্জ আনটা নাই। কঠিন। লং রেঞ্জ নাই, তাহলে মোটামুটি বলা যায় যে অ্যামরফাসই আর কি। বলতে গেলে বলতে হবে অ্যামরফাস। ইলাস্টোমারটা কি? ইলাস্টোমার কি? এরা কি মানে মোটামুটি বলতে কি বোঝায়? তোমাদের কোন ফেজটা বেশি? এর মধ্যে স্যার নন ক্রিস্টালাইন ফেজটাই বেশি, কিন্তু কথা হচ্ছে যে ফেজটাকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি নন ক্রিস্টালাইন বলা যায় না, কারণ টানার সময় এটা সোজা হয়ে যায়, কিন্তু তারপর ভাঁজ করার পর কিছু কিছু জায়গায় র্যান্ডমলিও কয়েলড হয়ে যায়, আবার কিছু কিছু জায়গায় খুব সামান্য হলেও নিটলি ফোল্ডেরও হয়ে যাওয়ার এটা চান্স হতে আছে। পারে, কিন্তু মেইনলি বলতে গেলে আসলে কি অ্যামরফাস ফেজই জি, বেশি। মেইনলি অ্যামরফাস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পলিমার ম্যাট্রিক কম্পোজিটের মধ্যে পলিমার ম্যাট্রিক্স হিসেবে এই ধরনের এই জাস্ট ভাগ দেখানো হয়েছে আর কি। এরপরে দেখো আমি শুরু করছি থার্মোসেট থেকে। প্রথমে বলি থার্মোসেটটা কম্পোজিটের মধ্যে ম্যাট্রিক্স হিসেবে থার্মোসেটই বেশি ব্যবহার হয়, তবে থার্মোপ্লাস্টিকও ইদানিং হচ্ছে আর কি। প্রথম দিকে থার্মোসেটের ব্যবহার বেশি ছিল, তার জন্য লেখা আছে 75%। ইদানিং আস্তে আস্তে একটু বাড়ছে, এখন মানে থার্মোসেট একটু কমছে, থার্মোপ্লাস্টিকের ব্যবহার বাড়ছে আর কি। থার্মোসেট গুলাকে কিউরিং করতে হয়। হ্যাঁ, কিউরিং করলে তখন সে ফাইনাল শেপ নেয়। কিউরিং করার সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি কিউরিং এজেন্ট বা হার্ডেনার যোগ করা হয়। যোগ করলে কি হয়, তখন নেটওয়ার্ক ক্রসলিংক হয়ে যায়, নেটওয়ার্ক ফর্ম করে আর কি। থার্মোসেট গুলো জেনারেলি অনেক বেশি ব্রিটেল। যেহেতু ব্রিটেল, এদের কি ফ্র্যাকচার টাফনেস অনেক কম। কিন্তু যেহেতু এরা ক্রস লিঙ্ক, এদের কি হাই টেম্পারেচার প্রপার্টি কিছুটা হলো অনেক বেটার। অ্যাটলিস্ট থার্মোপ্লাস্টিক থেকে তো অবশ্যই বেটার। আর সফারিং টেম্পারেচার, টেম্পারেচার সেগুলো থার্মোপ্লাস্টিক থেকে ভালো।
এখানে থার্মোস্ট্যাটের আবার সফটেনিং টেম্পারেচার কিভাবে হবে? এত টেম্পারেচার বাড়লে যেটা চারকোলের মতো পুড়েই যাবে। পড়ে যাবে, কিন্তু কিছুটা হলো মানে একটু বেশি গেলে পড়বে আর কি। তো যে কিন্তু থার্মোপ্লাস্টিক থেকে তো সে একটু বেশি টেম্পারেচার সহ্য করতে পারবে, এটা হ্যাঁ, তো কিন্তু ঠিক আছে। স্যার থার্মোসেট এটার আবার সফটেনিং টেম্পারেচার কিভাবে হতে পারে? সফেনিং না, এটা তোমাকে বলতে হবে আসলে যে কি ডিগ্রেড করা যাবে আর কি, ডিগ্রেডেশন টেম্পারেচার বলতে হবে। সফটেনিং এখানে উনি মানে আমার মনে হয় ডিগ্রেডেশন বললে ভালো হতো আর কি। এটা আসলে সফট হবে না, সফট হওয়ার সম্ভাবনা কম, এর একবারই আসলে ডিগ্রেড করে যাবে, যখন করবে ডিগ্রেড করে যাবে। তো ওভারঅল জাস্ট একটা আইডিয়া দিচ্ছে যে থার্মোসেট গুলো কেমন আর কি। তো এখানে দেখো, এটা তোমরা জানো যে তিন ধরনের পলিমারের স্ট্রাকচার দেখানো হয়েছে। প্রথমটা ক্রস লিঙ্ক, পরেরটা লিনিয়ার, পরেরটা হচ্ছে তারপর হচ্ছে ব্রাঞ্চ। থার্মোসেট জেনারেলি এরকম দেখা যায়, ক্রস লিঙ্ক হয় আর কি। আর যেগুলো তোমার থার্মোপ্লাস্টিক সেগুলো জেনারেলি লিনিয়ার হয়, কখনো কখনো ব্রাঞ্চ হয় আর কি। এটা তোমরা দেখছো আগে পলিমারের সময় দেখানো হয়েছে, বলছি আর কি আমি। আচ্ছা, এখন থার্মোসেট পলিমারের মধ্যে পলিয়েস্টার হচ্ছে এক ধরনের থার্মোসেট, এটাকে অনেক ক্ষেত্রে এখন ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করছে কম্পোজিটে। তো পলিয়েস্টারকে কিউরিং করতে দেখো অনেক বেশিরভাগ সময় কমন তোমার কিউরিং এজেন্ট হচ্ছে এই এমইকেপি, এটা হচ্ছে কি মিথাইল ইথাইল কিটোন পারঅক্সাইড, যা আমার যেটুকু মনে পড়তেছে আর কি। এটা কি করে, এটার সাথে পলিয়েস্টার রেজিন অ্যাড করে দেওয়া হয়, দিলে তখন দেখা যায় কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়। সেই রেডিক্যাল গুলো তখন ওই পলিয়েস্টারের সাথে যোগ করে 3D বা 3D যেটাকে বলে তোমার ক্রস লিঙ্ক নেটওয়ার্ক তৈরি করে ফেলে। এগুলা সম্পর্কে এত ডিটেল জানার দরকার নাই, জাস্ট একটু আইডিয়া দেওয়ার যে কিভাবে পলিয়েস্টারটা হচ্ছে আর কি। আর পলিয়েস্টার বা এটার ভিসকোসিটি অত বেশি না জেনারেলি। আচ্ছা, জেনারেলি থার্মোসেটের ভিসকোসিটি কি কম হয় না বেশি হয় থার্মোপ্লাস্টিক থেকে, জানা আছে? থার্মোসেট তো থার্মোসেট একটু হলেও বেশি হবে, হ্যাঁ থার্মোপ্লাস্টিক থেকে বেশি হবে। তাদের মধ্যে যে পলিয়েস্টার ভিসকোসিটি অন্যান্য থার্মোসেট থেকে কিছুটা কম, হলেও কম। এর কিছুটা হলেও একটু কস্টলি কম, মানে অন্যান্য থার্মোসেট থেকে দেখো এদের দাম একটু কম আর কি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে এদের সিঙ্কেজ একটু বেশি, 4 থেকে 8%, আসলে এটা একটু বেশি বলা যায় আর কি। এখন এটা যেহেতু ভিসকোসিটি কম, এই জন্য কি একটু প্রসেসিং করতে অনেক ক্ষেত্রে অনেক সুবিধা অন্যান্য থার্মোসেট পলিমার থেকে। এদের একটা মেন সমস্যা যেটা ভিসকোসিটি অনেক সরি কি সিঙ্কেজ অনেক বেশি। যেখানে স্ট্রাকচার দেখানো হয়েছে এগুলো এগুলা মানে তোমরা মানে আমার থেকে ভালো বুঝো আর কি, জাস্ট একটু দেখে নিবে আর কি। এগুলো এগুলো এইসব পরীক্ষায় আসবে না, জাস্ট একটু আইডিয়া দাও আর কি। কিউরিং এর আগে কেমন ছিল, কিউরিং এর পরে কেমন হয়েছে স্ট্রাকচারটা। এটা হচ্ছে পলিস্টার আর কি, কিউরিং এর পরে। এখানে থার্মোসেট সম্পর্কে কয়েকটা টার্ম বলতেছে। থার্মোসেট যেটা আমি কি বললাম যে অবশ্যই কিউরিং এজেন্ট দিলে এটা কিউর হবে। তো কয়েকটা টার্ম এখানে দেখো, প্রথম বলছে শেলফ লাইফ। এটা হচ্ছে কি তুমি যখন কিনে নিয়ে আসলে, মনে করো বানানো থার্মোসেটটাকে বানানো হলো, আচ্ছা থার্মোসেটকে অনেক সময় রেজিন বলে আর কি। এটা কি তোমরা খেয়াল করছো কিনা? থার্মোসেট তুমি যদি বাজারে যাও, যে তুমি যদি বলো থার্মোসেট, দেন কেউ কিন্তু চিনবে না। থার্মোসেটকে জেনারেলি আসলে মানে কমন সাধারণ মানুষ রেজিন বলে বুঝে। রেজিন বলতে যদি কেউ বলে তো বুঝতে হবে যেটা আসলে থার্মোসেটের কথা বলতেছে। এখানে যেটা বলা হয়েছে যে তুমি মনে করো বানায় ফেলছো, এখন কিউরিং মানে কিউরিং হয়ে গেছে, এরপরে এটা কয়দিন পর্যন্ত তুমি রেখে দিতে পারবে, মানে এটা ইউজ করার আগে কয়দিন পর্যন্ত রাখা যাবে সেটাকে বলে শেলফ লাইফ। এরপর হচ্ছে পট লাইফ। তো একটু আগে বললাম কি যে থার্মোসেটের মধ্যে জেনারেলি কি করতে হয়, আচ্ছা সরি এটা না, এর পরেরটা আগে বলি ইনহিবিটর। ইনহিবিটর জিনিসটা হচ্ছে কি যে এমন একটা জিনিস যেটা যেটা তুমি যদি থার্মোসেটে অ্যাড করো তাহলে তার কিউরিংটা একটু দেরি হয়, কিছুটা হলো দেরি হয় আর কি। অনেক সময় দেখা যায় কি যে তুমি মানে বানাই ফেলছো, তুমি ব্যবহার করতে একটু দেরি হচ্ছে, তখন অনেক সময় এর মধ্যে ইনহিবিটর যোগ করে দেওয়া হয়। তাহলে কি হয় যে তুমি আরেকটু বেশি কয়েকদিন দেরি করেও ইউজ করতে পারবে। পট লাইফটা বলতেছে যে যেদিন যেদিন ইনহিবিটর অ্যাড করা হয়েছে থার্মোসেটের মধ্যে, তখন থেকে কদিন হয়েছে সেটাকে বলে পট লাইফ। এই তিনটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। শুনতে পাই নাই? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে যে থার্মোসেটের মধ্যে তো কি কি যে করতে হবে, কিউরিং এজেন্ট করতে হবে, যে করলে কিউরিং হবে। কিউরিংটাকে এবার তিনটা স্টেজে ভাগ করতেছে। একদম লাস্ট স্টেজটা বলি সি স্টেজ, যেটা মানে কি যে যখন পুরোপুরি কিউরিং হয়ে যায় সেটাকে বলছে সি স্টেজ। আর বি স্টেজ হচ্ছে কিউরিং হওয়ার সময় মাঝখানে একটা ফেজ, মানে প্রথমে তো কি করলো, প্রথমে রেজিনের সাথে কিউরিং এজেন্ট অ্যাড করলো, কিউরিং হওয়া শুরু হলো। মাঝামাঝি একটা সময় দেখা যাবে কি থার্মোসেটের রাবারি ফেজ এর মতো হবে, সেই স্টেজটাকে বলছে বি স্টেজ।
আর যখন শুরু করছে মানে কিউরিং শুরু হচ্ছে সেটা সেই স্টেজটাকে বলছে এ স্টেজ। তো যখন তুমি অ্যাড করে দিলা, কিউরিং এজেন্ট অ্যাড করে দিলা, তারপরে সেই মিক্সারটা তৈরি হলো, সেই মিক্সারটা আবার দুই ধরনের, মিক্সারটাকে দুই ভাগে ভাগ করছে, একটা বলছে রেসল আর একটা হচ্ছে নন ভলেট। তো একটু আগে আমি কি বললাম যে তোমাকে জেনারেলি কি থার্মোস্ট্যাটের মধ্যে হার্ডেনার বা কিউরিং এজেন্ট অ্যাড করতে হয় যদি ফুল কিউরিং হতে হয় বা কিউরিং হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে দেখা যায় কি যে কিউরিং এজেন্ট না দিলেও অনেক সময় সেই পলিমার থার্মোস্ট্যাটটা কিউর হতে পারে। সেরকম থার্মোস্ট্যাট গুলোকে বলে রিসল, যেগুলা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র হিট দিলেই কিউরিং হয়ে যায়, হার্ডওয়্যার বা কিউরিং এজেন্ট দরকার হয় না। আর যেগুলা যে যে থার্মোস্ট্যাটকে কিউরিং হওয়ার জন্য অবশ্যই হার্ডওয়্যার বা কিউরিং এজেন্ট দরকার হয় সেগুলোকে বলে নন ভোলাটাইল। এটা জাস্ট কি যে থার্মোস্ট্যাট গুলোকে দুই ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে যে যদি অবশ্যই যাদের অবশ্যই হার্ডওয়্যার দরকার হয় কিউরিং এর জন্য তাদেরকে বলে নন ভোলাটাইল, আর যাদেরকে শুধু হিট দিলেই কিউরিং হয়ে যায় ওদেরকে বলছে রেসল। একটা আমি বললাম কি সবচেয়ে বেশি মানে পলিমার ম্যাট্রিক্স থার্মোস্ট্যাটের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় পলিস্টার। আরেকটা হচ্ছে এপক্সি। এপক্সি দিয়ে এখন ইদানিং অনেক কম্পোজিট বানানো হচ্ছে, কিন্তু এপক্সি যখন ইনিশিয়ালি বানানো হলো তখন আসলে কি তার ব্যবহার ছিল কোথায়, দেখা কোটিনে আর অ্যাডিসিভে। এখন দেখা যাচ্ছে কি অনেক এপক্সি ম্যাট্রিক্স দিয়ে কম্পোজিট বানানো হচ্ছে। এপক্সিটা থার্মো ভিসকোসিটি একটু বেশি, পলিস্টার থেকে তো অবশ্যই বেশি। যেহেতু ভিসকোসিটি বেশি এদের কি ম্যানুফ্যাকচারিং কস্ট একটু হলো বেশি, কিন্তু এদের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে ভালো গুণ যেটা কি এদের সিঙ্কেজ অনেক কম। পলিস্টার যেমন 4%, 4 থেকে 8% ছিল, এপক্সির সিঙ্কেজ অনেক কম। আর এপক্সি অবশ্যই কি অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্টিফ। যেহেতু স্টিফ, অনেক বেশি স্টিফ, এদের হাই টেম্পারেচার প্রপার্টি পলিস্টার থেকে অবশ্যই বেটার। কিন্তু যেহেতু ভিসকোসিটি বেশি এদেরকে বাড়ানোর সময় বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা ম্যানুফ্যাকচারিং প্রসেস একটু হলেও ডিফিকাল্ট। এখানে দেখো এই এপক্সি কিভাবে ফর্ম করে সেই স্ট্রাকচার গুলো দেখানো হয়েছে, এগুলো আমি বলছি না আর কি, তোমরা একটু দেখে নিবে আর কি। পরীক্ষা তো এরকম দিবে না, এই মানে কিভাবে বাড়ানো হচ্ছে এগুলো এইসব দেওয়ার কথা না। যে এপক্সির পরে আরেকটা থার্মোস্ট্যাট ম্যাট্রিক্স ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফেনলিক বা ফেনল আর কি। এটা এখানে ফেনলটা হচ্ছে ফেনলের সাথে ফর্মালডিহাইড অ্যাড করা হচ্ছে, এগুলাকে বলছে ফেনোলিক্স। এগুলা কি দেখছো কোথাও তুমি বা কোনো শুনছো কোথাও আগে? ফেনল ফর্মালডিহাইড রেজিন ব্যাকেলাইট আমরা 11-12 এ পড়েছি। আচ্ছা, তো এই তাহলে ফেনোলিক্স এর ওয়ান স্টেজ কি, মানে এটা আসলে ওয়ান স্টেজ টু স্টেজ, তুমি বলো না নোভালেক আর রেসাল দুই রকমই পাওয়া যায় ফেনোলিক। ওয়ান স্টেজ রেজিনও আছে। ওয়ান স্টেজ মানে কি যে শুধু কি ওয়ান স্টেজ টু স্টেজ, এটা কি কে বুঝতে পারছো বা কি এটা কি জি স্যার। মানে একটা হচ্ছে রেসাল আর একটা হচ্ছে নন ভোলাক, দুই ধরনেরই ফেনোলিক আছে আর কি। কিন্তু রেসল নন ভোলাক বুঝতে পারলাম, কিন্তু স্যার ওয়ান স্টেজ টু স্টেজ এখন আমি এই যেটা ব্যাপারটা বুঝছি বুঝলাম। রেজাল্টটা হচ্ছে মানে বুঝি তুমি ইয়ে দেওয়া লাগছে না আর কি। আমি যেটা বুঝতে পারছি যে জাস্ট হিট দিলেই হয়ে যাচ্ছে, তো এই জন্য ওয়ান স্টেপ বলছে আর কি। আর যেহেতু এটার মধ্যে তোমাকে আবার ইয়ে অ্যাড করতে হচ্ছে, হার্ডওয়্যার অ্যাড করা হচ্ছে, আমি তাই বুঝছি আর কি, যেহেতু হার্ডওয়্যার অ্যাড করা হচ্ছে এই জন্য এটাকে টু স্টেপ বলছে। তার সাথে যেটা এমনি জাস্ট আমি বুঝতেছি যে ফেনলিক বা ফেনল গুলো রেসলও আছে, নন ভোলাকও আছে আর কি। আর এদের দেখো কস্ট একটু কম, হিট রেজিস্ট্যান্স অনেক বেশি অন্যগুলোর থেকে, মোটামুটি প্রপার্টি গুলা ব্যালেন্স ভালো, মানে মোটামুটি মাঝারি প্রপার্টি আর কি, খরচ অনেক কম। আচ্ছা, এই তিনটা ছাড়াও আরেকটা থার্মোসেট ম্যাট্রিক্স ইউজ হয়, সেটাকে বলছে পলিঅ্যামাইড, কিন্তু না পলিমাইড। এইটা স্ট্রাকচারটা কি সুমিত একটু বলো দেখি, আমি একটু ইয়েতে দুর্বল জানি। এটা স্ট্রাকচারটা বেশ কঠিন। এটা একটা বেনজিন রিং এর সাথে সাথে ফিউজ হয়ে গেছে একটা একটা দুটো ডাইকিটো কিটো পাইরল গ্রুপ। দুই দিকে দুটো ডাইকিটো পাইরল গ্রুপ বেনজিন রিং ফিউজ হয়ে গেছে, মানে এই থ্রি রিং মেম্বারের সাথে সাথে আবার আবার যুক্ত হয়েছে দুটো 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 ফিনাইল রিং এ একসাথে ইথার কানেক্টেড একটা রিং। তার মানে মোটামুটি মাঝখানের যে যৌগটা মানে একটা ফাইভ মেম্বার নাইট্রোজেন প্লাস 6 মেম্বার ফুল কার্বন প্লাস 5 মেম্বার 1 নাইট্রোজেন, এরকম স্ট্রাকচারটা প্রবাবলি কিছু বায়োলজিক্যাল মলিকিউলসও পাওয়া যায়, কিন্তু স্যার এটার ফর্মাল নামটা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, এখন এটাকে এমনি এমনি বলছে পলিমাইড আর কি। আচ্ছা, পলিঅ্যামাইড আরেকটা আছে, সেটা তো নাইলন, এটা কিন্তু পলিঅ্যামাইড না, এটা হচ্ছে অ্যামাইড ইমাইড।
ঠিক আছে, এটা পলিইমাইড, একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু পলিইমাইড, কিন্তু পলিঅ্যামাইড কিন্তু না। ইমাইড কারণ এখানে সিও গ্রুপের সাথে একটা ট্রিপল বন্ডেড নাইট্রোজেন আছে। যদি নাইট্রোজেনের সাথে একটাও হাইড্রোজেন থাকতো তাহলে আমরা সেটাকে অ্যামাইড বলতাম। এখানে কার্বন এবং অক্সিজেন কিটো গ্রুপের সাথে সাথে নাইট্রোজেন নাইট্রোজেন যোগ আছে খুব সম্ভবত এই কারণে এটাকে ইমাইড বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এই এই চেঞ্জটার জন্য এটা আসলে কি থার্মোসেট হয়ে গেছে আর কি। আর যেটা পলিঅ্যামাইড, মানে একটু কমন জিনিস, পলিঅ্যামাইড হচ্ছে না, ওটার নাম হচ্ছে নাইলন, সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর কি। এই পলিইমাইড এটা হচ্ছে তোমার থার্মোসেট। এরপরের স্লাইডে মনে হয় কিছু প্রপার্টি দেখানো হয়েছে, যেগুলো আমি বললাম, এপক্সি, পলিস্টার, ফেনোলিক, পলিইমাইড। মেনলি কম্পোজিটের মধ্যে এই চারটা ম্যাট্রিক্স, থার্মোসেট ম্যাট্রিক্স বেশি ইউজ হয়। ওদের একটু প্রপার্টি গুলো দেওয়া আছে এখানে, কন্টাক্ট প্রপার্টি, যেমন কোন ডেনসিটি কেমন, রিঅ্যাক্স মডুলাস কেমন, এগুলো একটু জাস্ট আইডিয়া করার জন্য একটু দেওয়া হয়েছে। এরপরে থার্মোপ্লাস্টিকে যাচ্ছি। থার্মোপ্লাস্টিকের মধ্যে তোমরা কোনগুলা বেশি জানো বলো দেখি, সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ইউজ হয় কোনগুলা, দেখি কি মনে হয়? পলিথিন, পলিপ্রপিলিন, পলিপ্রপিলিন, এই দুটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপরেও পলিঅ্যামাইড যেটা বললাম নাইলন, সেটার ব্যবহার আমাদের দেশে তো অবশ্যই আছে। এগুলো ছাড়া দেখো আরো কি কি একটা আছে, যেমন একটা বলতেছে যে পলি, এটা অবশ্য আমাদের সাথে বেশি ইউজ হয় না, পিইই কে, এটার ব্যবহার আমাদের দেশে মনে হয় নাই। পলি নামটা একটু কঠিন, তো এইটার ব্যবহার আমি দেখি না, আমার থেকে বেশি কি ইউজ হয়, এটা নাম শুনছো তোমরা কখনো? আচ্ছা, আমরা যে বাজারে ব্যাগ ব্যবহার করি সেগুলো কি পলিইথিলিন? ঠিক আছে, আর তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পলিপ্রপিলিন, পলিইথিলিন। পলিইথিলিন তো আমরা যে বাজারে যে শপিং ব্যাগ গুলো ইউজ করি সেগুলো পলিইথিলিন। আর এটা হচ্ছে পিপি, পলিপ্রপিলিন। পলিপ্রপিলিনের ব্যবহার কি জানো? বিভিন্ন বিভিন্ন প্লাস্টিকের ড্রাম তৈরিতে, তারপর প্লাস্টিকের দড়ি, এরকম কিছু। সেগুলো ঠিক আছে, কিন্তু আমাদের বাসায় যে আমরা সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করি না, আমরা বাসায় কি ব্যবহার করি? বালতি হিসেবে ইউজ করি, তারপরে মগ হিসেবে ইউজ করি। সেগুলা কি তোমাদের আইডিয়া আছে সেগুলা কি দিয়ে তৈরি? না না স্যার, কারণ এমনি কি মনে হয় বলো দেখি, এটা তো দাম কি অনেক কম না বেশি বলো তো? বালতির দাম তো কমেই। তাহলে এগুলোর মধ্যে, এই দুটোর মধ্যে একটা তাহলে পলিইথিলিন না পলিপ্রপিলিন। আচ্ছা, এখন দেখো পলিপ্রপিলিন কিন্তু পলিইথিলিন থেকে একটু হার্ডার। পলিইথিলিন একটু সফট, স্টিফনেস একটু কম হয়। আচ্ছা, আরেকটা এখন একটু ব্যবহার হচ্ছে অনেক জায়গায়, পলিকার্বনেট। এটার ব্যবহার মেইনলি আসলে গ্লাসে। আমি তোমাদের একটু দিচ্ছিলাম একটা প্রশ্ন সিটি ওয়ানে, ওইটা আসলে পলিইথিলিন, যারা পলিকার্বনেট তাদেরটা ঠিক ছিল। পলিকার্বনেটটার এখন ব্যবহার বাড়ছে আস্তে আস্তে, পুরো ওয়ার্ল্ডেই বাড়ছে। তো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা গ্লাস, মানে কাঁচের বদলে এখন পলিকার্বনেট ইউজ করতেছে। কারণ কি, এরা দেখো ট্রান্সপারেন্ট, আর হিট রেজিস্ট্যান্সও মোটামুটি ভালো। তোমরা সিটি ওয়ানে আর কেউ পলিকার্বনেট লিখছিল, আরেকটা গ্রুপ মনে আরেকটা লিখছিল না? সুমিত কি লিখছিল প্রশ্নটার উত্তর? আমার স্যার খেয়াল নেই, কিন্তু যদি ট্রান্সপারেন্ট যদি এক্সপ্লিসিটলি বলা হতো তবে তো আমি স্যার পলিকার্বনেটই চুজ করতাম, যদি অন্য কোনো এখন প্রপার্টি না তোমার থাকে। তোমার তোমার যেগুলা উইন্ডোতে তো একটু ট্রান্সপারেন্ট হলেই ভালো হয় আর কি। হ্যাঁ, ট্রান্সপারেন্ট হলেই ভালো হয়, এবং ইউভি রেজিস্ট্যান্স হতে হয়, এবং তাদের প্রসেসিং ইজও থাকতে হয়। অন্য কেউ কি মনে পড়তেছে যে পলিকার্বনেট ছাড়া অন্য অন্য আরেকটা লিখছিল তোমরা? কারো কি মনে আছে যে কে লিখছিল? আচ্ছা, আরেকটা দেখো পলিঅ্যামাইড আছে, এটা নাইলন, আমরা কমনলি নাইলন বলি। নাইলনটার ব্যবহার আমাদের দেশে অনেক বেশি। যেগুলো মেনলি অবশ্য দড়ি হিসেবে যেগুলো ব্যবহার করি, নাইলনের দড়ি, সেগুলো ব্যবহার অনেক বেশি বাংলাদেশে। আরেকটা এখানে বলছে পিইই কে, এটারও ব্যবহার আছে, তো আমরা আসলে আমাদের দেশে মনে হয় এটা খুব বেশি ব্যবহার করি না, অথবা ওয়ার্ল্ডে ব্যবহার হয় এটা। মেনলি এই কয়টা থার্মোপ্লাস্টিক ব্যবহারই বেশি। আরেকটা আছে দেখো পিএমএম, এটা কি নাম শুনছো তোমরা? পলিমিথাইল মিথাইলাইট, এটা প্লেক্সিগ্লাস। আচ্ছা, তোমরা মানে এটাই লিখছিলা নাকি? জি স্যার, এটা 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 হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কার্বন। এটা যেহেতু নামটা ফ্লেক্সিগ্লাস দেখে তোমরা গ্লাস লিখছিলে আর কি। এটা আচ্ছা, এটা এটাকেও দেখছো গ্লাস তোমরা? আকারে ইউজ করা হয়। তোমরা কি দেখছো? আমাদের দেশে তো আসে না, আমাদের দেশে কি আসছে? আমি ঠিক খেয়াল খেয়াল করিনি, কেননা কেননা স্যার আমাদের দেশে যে প্লাস্টিকের উইন্ডো গুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি এগুলো কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, সেটা তো স্যার আমরা কেমিস্ট্রি ল্যাবে গিয়ে দেখিনি। আমাদের দেশে অত বেশি ব্যবহার কি হচ্ছে? আমি তো কাচের ব্যবহার দেখি বেশি, কাঁচ আর মানুষ তো বেশি কাঠ ইউজ করে। হ্যাঁ, কিন্তু স্যার স্বচ্ছ প্লাস্টিকের ক্ষেত্রে কোনটার ব্যবহার বেশি সেটা বলা একটু মুশকিল। তবে স্যার আমি যেটা, আমার খুব সম্ভবত উত্তর ছিল এটা যে পলিমিথাইল মিথাই অ্যাক্রাইলেট। এটাই তো সেটা। জি স্যার, এই অ্যাক্রাইলেট গ্রুপটা যদি ইউভি রেডিয়েশনের কারণে কিছুটা ক্রস লিঙ্কড হয়ে হয়ে গিয়ে
হয়ে গিয়ে গ্লাসের ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে গিয়ে এটাকে একটু ঘোলাটে করে দেবে। অন্যদিকে পলিকার্বনেটের যে যে বন্ডগুলো আছে আনস্যাচুরেটেড বন্ড, এগুলো হচ্ছে বেনজিন রিং এর। বেনজিন রিং হচ্ছে অ্যারোমেটিসিটির জন্য জন্য হচ্ছে অনেক অনেক স্টেবল, তাদেরকে এত সহজে ইউভি রে ভাঙতে পারবে না। ফলে পলিমিথাইল মিথাইলক্লোরাইডের চেয়ে যদি আমরা উইন্ডো গ্লাস যেখান দিয়ে সানলাইট পাস করে সেটার জন্য পলিকার্বনেটের ইউসেজটা ব্যবহারই বেশি। লিটারালি আমি একটু আমি ভালো। হ্যাঁ, আমি তাই জানতাম আর কি, মানে আমি যখন প্রশ্নটা দিচ্ছি আমি ওইটা টার্গেট করেই বলছি, এবং আমার তো মনে হয় এটাও ব্যবহার আছে আর কি। ঠিক আছে, কিন্তু কিন্তু আমি আমার দেশে আমি এখন দেখি নাই, মানে আমি তো সব জায়গায় যাই না, আমার চোখে এখনো পড়ে নাই যে বাংলাদেশে এখন ইউজ হচ্ছে, কিন্তু হতে পারে হয়তো বা সামনে হয়তো আচ্ছা, হবে। আচ্ছা, প্লেক্সিগ্লাসের কথাটা আমরা 11-12 এই কেমিস্ট্রি বইতে পড়েছিলাম। ও, সেই জন্যই তুমি এটা লিখছো। ঠিক আছে, এটা আমি ভুল দিই না, এটাও ঠিক আছে, কিন্তু আমার আইডিয়া ছিল যে পলিকার্বনেট লিখবো তোমরা সবাই, পলিকার্বনেটটা হবে, এই দুইটাই ঠিক আছে আর কি। এটারও কিছু প্রপার্টি, পিএমএম এর প্রপার্টিও দেখো, কিছু কিছু প্রপার্টি দেওয়া আছে, চারটা, যে চারটা বেশি ইউজ হয়, চারটা কম্পারেটিভ প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো ইলাস্টোমারের কথাগুলো বলা হচ্ছে। ইলাস্টোমারের মধ্যে আসলে সবচেয়ে বেশি ইউজ হয় কি, রাবার। রাবারের সাথে শুধু রাবার তো ইউজ হয় না, সেগুলোর সাথে দেখো এখন যেমন এসবিআর স্টাইন বিউটারেন, মানে রাবারের সাথে আবার এসবি যোগ করছে, স্টাইন বিউটারেন যোগ করছে। অনেক ক্ষেত্রে আবার দেখো কি অ্যাক্রিলাইন ট্রাইল বিউটারেন, এনবিআর, এগুলো যোগ করে কোপলিমার করে তারপরে সেগুলোকে ইউজ করতেছে। আপনি একটু আগে যেটা বললাম যে কি সিলিকন, তারপরে সিআর, এগুলো এখন ব্যবহার আছে আর কি। আর বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদেরকে আমি বলছি যে ইলাস্টোমার গুলা জেনারেলি ভলকানাইজিং না করে, কিন্তু ক্রস্টিং না করে কিন্তু ইউজ হয় না, কারণ তারা অরিজিনালি এত সফট, ওদেরকে ব্যবহার করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে ভলকানাইজিং করে সালফারের মাধ্যমে ক্রস্টিং করা হয়, তারপরে সেগুলো ইউজ হয়। এইখানে যেগুলো বলা হয়েছে যে ম্যাট্রিক্স যদি ইলাস্টোমার ইউজ করে, ম্যাট্রিক্স হিসেবে সাধারণত এগুলাকে ইউজ করছে আর কি। এরা এদের ইলাস্ট্রিসিটি, ইলাস্টোমার গুলো প্রপার্টি কি, দেখে এদের ইলাস্ট্রিসিটি অনেক বেশি, 200% আরো বেশিও আছে। কিছু কিছু এখানে দেখো কয়েকটা যে ইয়েগুলো আছে, ইলাস্টোমার গুলো আছে, সেগুলো স্ট্রাকচার দেখানো হয়েছে। এরপরে যেটা দেখাচ্ছে, দেখো তোমার যে থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, যেগুলো কমন কমন ম্যাট্রিক্স হিসেবে ইউজ হয় পলিমার, সেগুলো একটু প্রপার্টি গুলো দেখানো হচ্ছে আর কি। এপক্সি, পলিস্টার, এটা হচ্ছে পলিঅ্যামাইড, নাইলন, পলিপ্রোপিলিন, পিএকে, এগুলো কোনটা প্রপার্টি কেমন সেগুলো জাস্ট একটু আইডিয়া করার জন্য দেওয়া হয়েছে। লাস্টে যেটা দেখানো হচ্ছে যে আমি অন্যগুলো যেমন আমি শুধু পলিমারই বললাম, কিন্তু আরো কিছু কিছু ম্যাট্রিক্সও আছে, যেমন দেখো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, যখন মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট বানাবে তখন কিন্তু ম্যাট্রিক্স হিসেবে অ্যালুমিনিয়াম, অনেক সময় অ্যালুমিনিয়াম ইউজ হয়, ম্যাগনেসিয়াম ইউজ হয়, টাইটানিয়াম ইউজ হয়, এগুলো দিয়ে কিন্তু কম্পোজিট বানাচ্ছে। সিরামিক ম্যাট্রিক্সও আছে, কিন্তু এগুলা ইদানিং শুরু হচ্ছে, সিরামিক ম্যাট্রিক্সের ব্যবহার খুব বেশি নাই, কিন্তু এখন ইদানিং ওয়ার্ল্ড রিসার্চ শুরু হচ্ছে, এগুলো ব্যবহার বাড়ছে সামনে আর কি। তো সিরামিক্স এর মধ্যে দেখো অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্স, এল2সি ম্যাট্রিক্স আছে, সিলিকন কার্বন ম্যাট্রিক্স আছে, পোর্সিলিন গ্লাস, সেই ম্যাট্রিক্সও কম্পোজিট হিসেবে ব্যবহার, মানে কম্পোজিটের মধ্যে ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন। আর যেহেতু তোমাদের কোর্সটা আসলে কি পলিমার কম্পোজিট, পলিমার, আমি শুধু পলিমার গুলো একটু বেশি বললাম, অন্যগুলো বলতেছি না। আমার মনে হয় তোমরা এগুলো অলরেডি জানো, মেজিক মেটাল গুলো সম্পর্কে তোমাদের এগুলো সম্পর্কে তোমাদের অনেক আইডিয়া আছে আর কি, এগুলো আমি আর বলছি না আর কি। এই সবগুলো ম্যাট্রিক্স এরই যে প্রপার্টি গুলো আছে, দেখো ডেনসিটি আর স্মুথনেস, এগুলো দেখানো হয়েছে টেবিলে। তোমাদের যদি কোনো ডাটা যদি দরকার হয় পরীক্ষায় কোনো কিছুতে, তাহলে এই টেবিল গুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বলো, কিছু জিজ্ঞেস করবা কিনা? হ্যাঁ, এই স্লাইডগুলো একটু পরে একটা কথা আপনার কথা বলা হয়েছিল যে যে ফেনল ফর্মালডিহাইড রেজিনে অ্যালডিহাইডের পরিমাণ যদি যদি বেশি বেশি দেওয়া হয় তাহলে সেটা রেজল হয়ে যায়, আর ফেনলে বেশি দেওয়া হলে নন পোলার হয়ে যায়। এর কারণ কি স্যার? কোনটা এখানে, কোন কোন স্লাইডে? জি না স্যার, বোধহয় এর পরের কোন একটা স্লাইডে যেখানে ফেনল ফর্মালডিহাইড, ফেনোলিক্স যেটা এখানে বলা হয়েছে। ফেনোলিক, তুমি তো একটু, আমি তো বলতেছি না যে আমি অত, মানে আমি একটু দুর্বল ইয়েতে, অর্গানিকে, এখানে। জি স্যার, এখানে হচ্ছে রেজল তৈরি হয় যদি অ্যালডিহাইড এক্সেস থাকে, আর নন ভোলাক যদি দেওয়া হয় ফেনল এক্সেস থাকে। এর কারণ কি স্যার? একটাতে বেসিক ক্যাটালিস্ট, অন্যতে অ্যাসিড একটাতে ক্যাটালিস্ট। বেসিক, একটা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, এখানে কোনো এখানে কিছু একটা হচ্ছে কিনা, আমি বললাম না যে আমি অত বেশি একটু কম বুঝি, এখন এখানে এখানে কিছু হচ্ছে কিনা, বেসিক দেওয়ার জন্য কি একরকম হচ্ছে কিনা, বা অ্যাসিড দেওয়ার জন্য কি একরকম হচ্ছে কিনা, এরকম কিছু একটা আছে কিনা।
এই স্লাইডটা বোধহয় যিনি বানিয়েছিলেন বোধহয় কেমিক্যালস এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, তাই কেমিস্ট্রির প্রতি বোধহয় উনি আচ্ছা বেশি তুমি ঝুঁকে। তুমি তোমরা একটু বইটা তুমি একটু দেখো, বইটা একটু দেখো তো এক সময়, মানে বইয়ের মধ্যে ইয়ে ক্লাইনের বইটা একটু দেখতে পারবে, ওই বইতে একটু আর একটু বেশি কিছু লেখা আছে। আর আমিও দেখবো সুযোগ পেলে আর কি। ক্লাইনের বইতে থাকতে পারে, আমি এখানে তো চারগুলো দেখাচ্ছি, বইটা হচ্ছে ক্লাইনের বই, আচ্ছা ওইখানে একটু দেখলে আইডিয়া পাওয়া যায়। আমি একটু দেখবো, দেখে আমি যদি পারি আমি বলবো আর কি, ওইখানে ওইখানে একটু ব্যাখ্যা থাকলেও থাকতে পারে আর কি। আমাদের সবাই কি মানে ক্লাস যারা করছো, বাসায় কি নেটওয়ার্কের সমস্যা টমস্যা আছে সবার, নাকি এটা কি অবস্থা? আমি যাই জিজ্ঞেস করি নাই কখনো। ক্লাসে তো স্যার। মোটামুটি সবাই আসতেছে, তোমাদের কি সমস্যা হয় ক্লাস করতে? স্যার আমার মাঝে মাঝে ইন্টারনেট কিছুটা ডিস্টার্ব হয়, প্রতিদিন হয় না কিন্তু মাঝে 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 ডিস্টার্ব। হতেই পারে, এটা সব জায়গাতেই হয়, কিন্তু মানে ওভারঅল কি খুব বড় সমস্যা কারো আছে? শুনো, আমি আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তোমাদের যদি কারোর সমস্যা থাকে আমাকে কিন্তু বলতে হবে, যদি তোমার কোনো কারণে না আসতে পারো এগুলো কিন্তু আমাকে বলে দিবে আর কি। তা যে রেকর্ডিং করছো রেকর্ডিংটা বন্ধ করে দাও। তোমাদের ইয়ের সমস্যা হলে আমাকে বলো, রেকর্ডিং যে করছো সে বন্ধ করে দাও। ক্লাসে যদি আসতে না পারো, কোনো কারণে মিস হয়, তাহলে আমাকে বলবো আর Recording কি। stopped. সবার কি অবস্থা, এমনি হেলদি সবাই সুস্থ আছে তো নাকি? জি স্যার। জি স্যার। পরের দিকে কাদের বাসা, তারা একটু সাবধানে থাকবে কি। রাজশাহীর দিকে আসছো কারো বাসা? রাজশাহী খুলনা এগুলো জায়গাতে তো দেখি ইয়ে বাড়ছে, স্প্রেডের তো দেখছি যে বাড়ছে আর কি। সুমিতা বাসা কোথায়? আমার বাসা নেত্রকোনায়। ও, তুমি তো ওগুলো একদম উপরে উপরেই আছো, তোমার ওদিক থেকে আসতেছে কিনা? তো তো ইন্ডিয়ার পাশেই তাহলে। আমরা ইন্ডিয়ার পাশে, কিন্তু আমাদের আমাদের সাইডে ইন্ডিয়ার মেঘালয়, ওখানে ওখান থেকে আমাদের কানেকশন খুবই কম। আমাদের আমাদের উত্তরে যে যে সীমান্ত কি আসাম? দেশে সেখানে তোমাদের উত্তরে কি খুবই আসাম? কম। ওইখানে বেশি নাই? তেমন নেই বললেই চলে, কিন্তু কিন্তু তবুও আমাদের তো সাবধান সতর্ক থাকতেই ইয়েতে কেউ হবে। আছে নাকি, চাঁপাইনবাবগঞ্জে কেউ আছো তোমরা? না রাজশাহী কেউ আছো? ওদিকে তো চাপাইয়ের মানে একটু বেশি, এখন সবচেয়ে বেশি তো মনে হয় চাঁপাইনবাবগঞ্জে এখন। তো সাবধানে থাকো সবাই, আর যদি কোনো কোনো কারণে ক্লাসের সমস্যা হয়, যদি আসতে না পারো আমাকে জানাতে হবে। আমাকে না বললে কিন্তু তুমি, আমি তো বুঝতে পারবো না, যদি কারো সমস্যা হয় নেটওয়ার্কে আমাকে বললে আমি কনসিডার করবো আর কি। তোমাদের ইয়ে কি ইয়ে নিয়ে কি ইয়ে কবে দিবা, কি আলোচনা করছিলা? প্রেজেন্টেশন কবে দিবা? সিআর থাকলে বলতো, কিন্তু অল্টারনেটিভ সিআরও কি প্রেজেন্ট নেই? তোমাদেরকে শরীফ নাকি, শরীফ আর এটা কে আরেকজন কে, স্বাগত আর কে, শরীফ নাকি? হ্যাঁ, দায়ান এশাক শরীফ প্রবাবলি। শরীফ তো আছে। আচ্ছা আমাকে জানাও, আমার সমস্যা নেই, তোমরা কখন দিবা একসময় দিয়ে ফেলতে হবে আর কি, এক ফাঁক দিয়ে, কারণ এখন তো অ্যাসাইনমেন্টটা লিখেছিল, এখন তো সব ভালো মনে আছে আর কি। তাতে দিয়ে ফেলতে পারলে তো মনে হয় ভালো। তো বাকিরা কিন্তু কোনো কথা বলো না ক্লাসে, আমি কিন্তু যাই না, তোমার না বুঝতে পারলে কিন্তু বলতে হবে আর কি। স্যার বুঝতে পারছি। আচ্ছা আমি রোল কল করা শুরু করি, তোমরা মানে সমস্যা হলে ক্লাসে বলতে পারো আর কি, মানে সবাই তো আছে, সবাই কথা বলতে পারে যদি দরকার মনে করো আর কি। তোমাদের সাথে ক্লাস নিচ্ছি কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে না, আমার সাথে কিন্তু তোমাদের ইন্টারাকশন খুব বেশি নাই, তোমরা তো মানে আগে তো, এখন ক্লাসে একটু কথা বলা যাচ্ছে আর কি। অন্য সময় তো মানে যারা যারা স্যারদের সাথে মানে তোমরা তো কথাই বলো না, ডিপার্টমেন্টে আসো এসে চলে যাও আর কি। যে স্যার সাথে দরকার নাই সেই স্যারদের সাথে মানে কথাও বলো না কখনো আর কি। আর এবার তো ক্লাস হচ্ছে অনলাইনে, দেখা হচ্ছে না তোমাদের সাথে। ঠিক আছে আমি রোল কল করা শুরু করি। রোল 1, ইয়েস স্যার। 2, রোল 2, 3, Present, sir. 4, রোল 4 নাই, 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, ইয়েস স্যার। 10, Yes, sir. 11, রোল 11, 12, রোল 12 আছো?
13, Present, sir. or 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 4, Yes, sir. 5, 25, 27, Yes, sir. 28, 29, 32, Yes, sir. 30, Sir, rule 29 আছে। 30, 30 আছো? 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, 35, 36, 37, 35 কি আছো? 35, 36 আছো? 37, 38, Present, sir. 39, 38. 39, 39 present, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, 44, 45, Yes, sir. 45. 46, 46, 47, Present, sir. 47. 40, 48, Yes, sir. 49, Yes, sir. 50, 50 নাই। Roll 30 present. আচ্ছা একটু পরে প্রবলেম বলছি আবার 13 বাজে 20, Yes, sir. 13 বাজে 29, So 13 batch roll 20 আছে, sir. কত দিলাম? 29 কি আছো? 12 ব্যাচের বোধহয় 19 ছিল, 12 ব্যাচের কি ও কি আছো? Yes, sir. 19 আছে। Sir, 16, 12. আমি বলছি একটু ওয়েট করো বলছি। তো তোমরা কি অ্যাসাইনমেন্ট দিয়েছো? তোমরা দুজন বোধহয় আছো 12 বাজে 13 বাজে, তোমরা কি অ্যাসাইনমেন্টটা দিয়েছিলা? না, স্যার। হ্যাঁ, তুমি খেয়াল করছিলা কিনা যে এটা ডেট পার হয়ে গেছে? জানতাম না, স্যার। এখন আর 13 বাজে যে তুমি কি জানতা? তোমরা দিলে এখন কি তোমরা তো দাও নাই, মানে ওটা তো একটা ক্লাস টেস্টের বদলে ছিল আর কি। আচ্ছা রোল 2 কি আছো? রোল 4, রোল 11, রোল 12, Sir, 12 আছে। 25, 30, Yes, sir. 35, ইয়েস স্যার। স্যার 35 কি আগে একটু আগে ছিল না নাকি? স্যার ছিলাম, ওই মাইক অন করতে একটা সমস্যা হচ্ছিল। 36, 37, 44, 46, 50, 50 আগেও ছিলাম স্যার, মানে মাইকে কাজ করছিল না। ঠিক আছে তাহলে। স্যার কিছু বলবে তোমরা আজকে? আর কিছু কি বলার আছে? ওকে তাহলে ভালো থাকো সবাই, তোমাদের সাথে শনিবারে আবার ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, থ্যাংক ইউ।